আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আঘাতে আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে ইসরায়েল, আক্রান্ত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনও। লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে একদিনে প্রায় ৪৫ দফা আঘাত এনেছে। ইসরায়েলি সেনাঘাঁটিগুলোতে প্রায় ৩৫ দফা আঘাত এনেছে হিজবুল্লাহ একাই। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলাগুলো ছিল উচ্চস্তরের। দুই ফ্রন্টে আরও বহু ইহুদিবাদী সেনার প্রাণ গেছে। পাশাপাশি ইসরায়েলের আরও ৮টি ট্যাঙ্কে আঘাত হেনেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইরান বলেছে প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি তাদের সহায়তা আরও প্রগাঢ় হবে। আল মায়াদিনের খবরে বলা হয়, শুক্রবার ইসরায়েলের গভীরে এবং সীমান্তবর্তী বসতিগুলোর সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে লেবাননের হিজবুল্লাহ। রাত ১২টার পর উত্তর আক্কায় ইসরায়েলের স্ট্রাগা মিলিটারি ঘাঁটিতে রকেটের ঝাঁক নিক্ষেপ করে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর শত্রুবাহিনীর ওপর প্রায় ৩৫ দফা আঘাত হানেন লেবানিজ যোদ্ধারা। এদিন ইসরায়েলের যেসব সামরিক অবস্থানে হিজবুল্লাহ আঘাত হানে তার মধ্যে রয়েছে ইফতা ব্যারাক, দোভেভ ব্যারাক, রামিম ব্যারাক ও দক্ষিণ হাইফার তিরাত কার্মেল সেনাঘাঁটি। তাছাড়া মারুন আল রাস, তালুসা, খিয়াম শহরের আল আমরা গেট, আল জেব্বাইন, হানিন ও মার্কাবার শহরতলিতে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর দফায় দফায় রকেটের ঝাঁক এবং প্রিসিশন গাইডেড ড্রোন নিক্ষেপ করে হিজবুল্লাহ। মারুন আল রাস এবং আল জেব্বাইনে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হন, আহত হন আরও অনেকেই। যেসব বসতিতে রকেট এবং ওয়ান ওয়ে ড্রোনের মাধ্যমে আঘাত হানেন হিজবুল্লাহর যোদ্ধারা তার মধ্যে রয়েছে মিসগাভ আম, দিশন, সাসা, ইরন, বারাম, মানারা ও দোভেভ। এদিকে শুক্রবার মধ্য তেল আবিবের কিরিয়া ঘাঁটিতে বিভিন্ন ধরনের এবং আকারের ওয়ান ওয়ে ড্রোনের ঝাঁক এবং মিসাইল হামলার ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। এই ঘাঁটিতে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর, জেনারেল স্টাফ, ওয়ার রুম ও বিমান বাহিনীর ওয়ার কন্ট্রোল অ্যান্ড মনিটরিং ইউনিটের অবস্থান। ১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওতে ঘাঁটির 3D ম্যাপের পাশাপাশি লক্ষ্যবস্তুতে কাদের 2 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের দৃশ্য দেখা যায়। এদিন হাইফার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর এলিয়াকিম ঘাঁটি এবং দক্ষিণ লেবাননের বিনেত জেবেল এবং মারুন আল রাসে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর নাসর 1 মিসাইল হামলার ফুটেজও প্রকাশ করেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের দক্ষিণ হাইফায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় তার বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বাসভবনে এই নিয়ে কয়েক দফা হামলা হলো। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে একটি সুরক্ষিত বাংকারে অবস্থান করেন। এর আগে গত মাসে নেতানিয়াহুর বাসভবনের ড্রোনের আঘাতের কথা স্বীকার করে তেল আবিব, তবে তখন নেতানিয়াহু এবং তার পরিবার সেখানে ছিলেন না। হিজবুল্লাহ ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল। শুক্রবার গাজা উপত্যকায়, বিশেষ করে উত্তরের বেইত লাহিয়া এবং জাবালিয়া শরণার্থী শিবির এবং দক্ষিণ পশ্চিমের নেতজারিমে হানাদার ইসরায়েলি বাহিনীর উপর প্রচণ্ড আঘাত হেনেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বেইত লাহিয়ায় আব্বাস কিলানি মোড়ের পাশে শূন্য দূরত্ব থেকে 3 ইসরায়েলি সেনাকে নির্মূল করেন। চতুর্থ সেনা নিহত হন কাসামের স্নাইপারদের হাতে। বেইত লাহিয়া ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পাশেই আল ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলের একটি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত হানেন তারা। তাল আল ধাহাব মোড়ে তাদের যোদ্ধারা একই অস্ত্র দিয়ে আরেকটি ট্যাঙ্ক এবং D9 মিলিটারি বুলডোজারে আঘাত করেন। জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে দুয়াস স্ট্রিটে কাসামের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি শাওয়াজ এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে তৃতীয় মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত হানেন। এদিন বেইত লাহিয়ার উত্তর ও পশ্চিমে আরও কয়েকটি ইসরায়েলি সামরিক যানে আঘাত হানার ফুটেজ প্রকাশ করে হামাসের সামরিক শাখা। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস বেইত লাহিয়ার উত্তরে স্থানীয়ভাবে তৈরি তাকিব এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে। ফাজে মিলিটারি সাইটে ইসরায়েলি আর্টিলারি পজিশনে এক ঝাঁক মিসাইলও নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। এদিন আল আকসা মার্টার্স ব্রিগেড আল শিমা স্ট্রিটে একটি ইসরায়েলি ট্যাঙ্কে মিলিটারি হামলা চালায় এবং নেতজারিমে ইসরায়েলের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে রকেট নিক্ষেপ করে। নেতজারিমে আরেকটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে যৌথভাবে রকেটের ব্যারেজ নিক্ষেপ করে আল কুদস এবং আল মুজাহিদিন ব্রিগেডস। ইসরায়েলি সংবাদপত্র হারেজের খবরে বলা হয়েছে, গাজা এবং লেবাননে যুদ্ধ চলতে থাকায় ইসরায়েল থেকে দলে দলে পালাচ্ছেন বসতি স্থাপনকারীরা। এর ধারাবাহিকতায় ইসরায়েল ছেড়ে কানাডায় যাওয়া বসতি স্থাপনকারীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। খবরে বলা হয়, এই বছর কানাডায় পাড়ি জমিয়েছেন প্রায় 10,000 বসতি স্থাপনকারী। বছরের এ পর্যন্ত কানাডায় পাড়ি জমানো ইসরায়েলিদের মধ্যে 7,850 জন ওয়ার্ক ভিসায় গেছেন। এর অর্থ তারা দীর্ঘদিন মেয়াদে ইসরায়েলে ফিরবে না। আশঙ্কার বিষয় হলো, আগের
বছরের এই সময়ের তুলনায় 5 গুণ বেশি ইসরায়েলি কানাডায় পাড়ি জমালেন। পরিসংখ্যান বলছে 2023 সালে কানাডায় ওয়ার্ক ভিসায় গিয়েছিলেন মাত্র 1585 জন। হারেস জানায়, অনিশ্চিত রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি, সেই সঙ্গে ক্রমবর্ধমান সংঘাত, আর্থসামাজিক বৈষম্য ও বহুবিধ উদ্বেগ মোকাবেলায় সরকারের অনাগ্রহের কারণে ইসরায়েল ছাড়তে বাধ্য হন তারা। ইসরায়েলের ওয়াইনেট নিউজ ও ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ত্যাগ করা বসতি স্থাপনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। সমীক্ষায় দেখা গেছে, প্রায় 70,000 বসতি স্থাপনকারী হিজবুল্লাহর হামলার ভয়ে উত্তরাঞ্চল ছাড়তে বাধ্য হন, যাদের 70% বলেছেন তারা আর নিজ ঘরবাড়িতে ফিরবেন না। চ্যানেল 12-এর তথ্যমতে গত বছরের 7 অক্টোবর থেকে পর্যটনে বিপর্যয় নেমে আসায় এই পর্যন্ত ইসরায়েলের 1/5 হোটেল বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া হোটেলের সংখ্যা অন্তত 90 বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এ কারণে হাজার হাজার হোটেল কর্মী ছাঁটাই করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতির জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে এই লক্ষ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইন এএফপিকে বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ইসরায়েল যদি এটি মেনে চলে, তাহলে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য হামাস প্রস্তুত। নাইন বলেন, আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পের কাছে আহ্বান জানাই তারা যেন ইসরায়েলি সরকারকে গাজার উপর বর্বর হামলা বন্ধ করতে চাপ দেন। শুক্রবার হামাসের এই ঘোষণার পরও ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রাখে। গাজার দেইর আল বালার বাসিন্দা মোহাম্মদ বারাকা বলেন, শুক্রবার ভোরে বিস্ফোরণের শব্দে আমি জেগে উঠি। তখন আমি এবং আমার সন্তানদের ওপর কাঁচ ও ধ্বংসাবশেষ পড়তে থাকে। তিনি বলেন, এই যুদ্ধ শেষ করুন, কারণ হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে। ইরান যে কোনো পরিস্থিতিতে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা ও সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। লেবানন সফররত লারিজানি শুক্রবার রাজধানী বৈরুতে দেশটির পার্লামেন্ট স্পিকার নাবি বেরিরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রত্যয় জানান। সংবাদ সম্মেলনে ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে লারিজানি বলেন, আমার মনে হয় আপনি সাধারণ মানুষের ঠাট্টাকে বাস্তবতা হিসেবে ধরে নিয়েছেন। এসব উদ্ভট কথা কে বলে? এরপর তিনি বলেন, আমরা যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাব। ঠিক এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য তিনি বৈরুত সফরে গেছেন বলে জানান লারিজানি। তিনি বলেন, লেবাননের জনগণ এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানানোকে ইরান নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছে এবং যত দ্রুত সম্ভব লেবানন পরিস্থিতির উন্নতি হবে বলে ইরানেরই কর্মকর্তা আশা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধাপরাধ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শীর্ষ ইউরোপীয় কূটনীতিক ইসরায়েলের প্রতি ইউরোপীয় জোটের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেন, ইইউ এখনও ইসরায়েল সরকারকে যে কোনো অর্থবহ পরিণতি থেকে রক্ষা করে চলেছে। গাজা এবং লেবাননে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে বোরেল ইসরায়েল থেকে আমদানি নিষিদ্ধ করা থেকে শুরু করে দখলদার সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপ স্থগিত করার প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি এই জোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে। গাজা এবং লেবাননে স্বাস্থ্যসেবা কর্মীদের উপর ইসরায়েলি হামলার সমালোচনা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। তাছাড়া সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা কোনো আলোচনার বিষয় নয়, এটি মীমাংসিত। লেবাননের বালবেক উপত্যকার কাছে ইসরায়েল সাম্প্রতিক সময়ে যে 12 প্যারামেডিককে হত্যা করেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানান জোসেফ বোরেল। ফ্রান্সের একটি আদালতে 40 বছর কারাভোগের পর আরব বিশ্বের নেলসন ম্যান্ডেলা খ্যাত লেবাননের প্রতিরোধ যোদ্ধা জর্জ ইব্রাহিম আবদুল্লাহকে মুক্তির নির্দেশ দিয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে মার্কিন ও ইসরায়েলি গুপ্তচরদের হত্যার দায়ে 1984 সালে প্যারিসের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পশ্চিম ইউরোপের কোনো দেশের কারাগারে সর্বাধিক সময় ধরে কারাবন্দী ছিলেন এই প্রতিরোধ যোদ্ধা। ফ্রান্সের বিচার বিভাগ রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জর্জ আবদুল্লাহকে এত দীর্ঘ সময় ধরে কারাবন্দী থাকতে হয়। এর আগে অন্তত 3 বার বিচার বিভাগ তাকে মুক্তির সিদ্ধান্ত নেওয়ার পরও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তা বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার ফ্রান্সের একটি আদালত তাকে আগামী 6 ডিসেম্বর কারাগার থেকে মুক্ত করার নির্দেশ দিয়েছে বলে মুক্তি পাওয়ার পর তাকে ফ্রান্স ত্যাগ করতে হবে এবং আর কখনো তিনি দেশটিতে প্রবেশ করতে পারবেন না। আবদুল্লাহ ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ ফ্রন্ট যথাক্রমে পিএফএলপি ও এলএআরএফ এর সদস্য ছিলেন। ওই দুটি সংগঠনই পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়। 1982 সালে আবদুল্লাহর প্রতিরোধ ফ্রন্ট প্যারিসে একাধিক ইসরায়েলি এবং মার্কিন গুপ্তচর হত্যার দায়িত্ব স্বীকার করে।
LARF এক ঘোষণায় বলে, ইসরায়েল লেবাননে আগ্রাসন চালিয়েছে বলে এসব গুপ্তচরকে হত্যা করে তারা আইনসম্মত কাজই করেছে। জর্জ আবদুল্লার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণ না হওয়ার পরও 1987 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে তার আইনজীবী গোপনে তার বিপক্ষে এবং প্যারিস সরকারের পক্ষে কাজ করার কথা স্বীকার করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও বলেছেন তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। লাতিন আমেরিকার দেশ পেরুতে শুক্রবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলের সঙ্গে বরাবরই কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলে মালয়েশিয়া। এই নীতিতে পরিবর্তন আনতে চায় কিনা তার সরকার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে নিজের সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের এপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। তিনি বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি। এটি ন্যায় বিচারের বিষয়, যেখানে প্রয়োজন সেখানে ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ 24 ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় 59 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত বছরের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত প্রায় 43,764 ফিলিস্তিনি নিহত হন। গত 24 ঘণ্টায় মারা গেছেন 24 ফিলিস্তিনি। একই সময় লেবাননে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারান মোট 3,445 জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।